সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে এবার নিষিদ্ধ ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে ভ্লাদিমির পুতিন টার্গেটকে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। একদিকে রাশিয়া ইউক্রেন, অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ফিলিস্তিন। তাদের সঙ্গে আরও যুদ্ধে জড়িয়েছে ইরাক, ইরান সহ আরও কয়েকটি দেশ। মুসলিম দেশগুলোকে ভ্লাদিমির পুতিন অস্ত্র দিয়ে সহায়তা করে যাচ্ছেন। ওদিকে ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতা এবার নিষিদ্ধ ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে পুতিন। তাহলে তার এই অস্ত্রের টার্গেটকে যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েল? ইতিমধ্যেই ভ্লাদিমির এই নিষিদ্ধ অস্ত্রের ভয় কাঁপছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো, আগস্টেই মোদী সরকারের পতন হবে। নতুন সরকার গঠন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে সরকার পতনের কথা বলেন রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। শুধু তাই নয়, কতদিনের মধ্যে এই সরকারের পতন ঘটবে তাও তিনি আভাস দিয়ে দিয়েছেন। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছেন নরেন্দ্র মোদীর কপালে। জানাবো, হঠাৎ কেন দেশ ছাড়লেন আহমেদিনেজাদ। ইরানের আগাম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন শুক্রবার হঠাৎ দেশ ত্যাগ করেছেন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। হঠাৎ কী কারণে দেশ ছাড়লেন তিনি, জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে থাকছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ফলে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানাবো, সড়ক দুর্ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টার মৃত্যু। শুক্রবার প্রেসিডেন্টের অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নিষিদ্ধ ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছেন ভ্লাদিমির পুতিন টার্গেটকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খেল বোঝা বড় মুশকিল। যখনই মনে হয়েছে পশ্চিমারা পুতিনের টুটি চেপে ধরেছেন, তখনই অন্য কৌশলে পথ খুঁজে দিয়েছেন তিনি। এবার দাবার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন। স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ মিসাইল বানানোর নির্দেশনা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পালার এবং মিসাইল বানানো বন্ধ রেখেছিল ওয়াশিংটন ও মস্কো। তবে এবার উল্টো পথ বেছে নিয়েছেন পুতিন। 4 দশকের বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের সময় 1988 সালের সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেক, মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ঐতিহাসিক এক চুক্তি করেছিলেন। ওই চুক্তি অনুযায়ী 500 থেকে 5500 কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপণযোগ্য পরমাণু বোমা এবং প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি INF নামে পরিচিত। তবে 2019 সালে রাশিয়ার অপর চুক্তি ভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লা সেই মিসাইল উৎপাদন শুরু করার নির্দেশনা দিয়েছেন। শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন, আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং এরপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার পর রাশিয়া এখনও এ ধরনের মিসাইল বানায়নি বলেও জানিয়েছেন পুতিন। এই চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এ ধরনের মিসাইল ব্যবস্থা উৎপাদনের দিকে নজর দিয়েছে। চলতি বসন্তে ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়া এবং এই মিসাইল ব্যবস্থার পরীক্ষাও চালায় মার্কিন সেনাবাহিনী। সেই কথা উল্লেখ করে পুতিন বলেন, আজ এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র শুধু যে ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলোই তৈরি করে না, ইতিমধ্যে সেগুলোর মহড়ার জন্য ডেনমার্ককে নিয়ে এসেছে। অতি সম্প্রতি ঘোষণা করা হয় এই ব্যবস্থা ফিলিপাইনে মোতায়েন রয়েছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। INF থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া তার একটি জ্বলন্ত উদাহরণ। অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখন কেবল একটি চুক্তি রয়েছে। নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন চুক্তি অনুযায়ী দুদেশের 1500 পরমাণু ওয়ারহেড, 700 মিসাইল ও বোমারু বিমানের বেশি মোতায়েন করতে পারবে না। তবে 2026 সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর কি হবে তা কেউ জানে না। আগস্টে মোদী সরকারের পতন হবে। নতুন সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী। এর মধ্যে সরকার পতনের কথা বলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। শুধু তাই নয়, কতদিনের মধ্যে মোদী সরকারের পতন হতে পারে তাও আভাস দিলেন তিনি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে
ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে এবারের নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির। নির্বাচনী প্রচারে মোদি থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দাবি করেছিল এবার একাই তারা ৩৭০-এরও বেশি আসন পাবে। তবে বাস্তবে তা হয়নি। বিজেপিকে থামতে হয় ২৪০ আসনেই। অন্যান্য শরিক দলের আসন সংখ্যা মিলিয়ে সরকার গঠনে জাদু সংখ্যা পার করতে পেরেছে এনডিএ। নতুন সরকার গঠনের ১ মাসেরও কম সময়ের মধ্যে লালু দাবি করেন মোদীর নেতৃত্বাধীন সরকার খুবই দুর্বল। শুক্রবার বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যের সময় লালু বলেন, আমি দলের সমস্ত কর্মীদের প্রস্তুত থাকার জন্য আবেদন করছি, কারণ যে কোনো সময় আবার নির্বাচন হতে পারে। দিল্লিতে মোদী সরকারের অবস্থা খুবই দুর্বল। আগস্ট মাসের মধ্যেই সরকার পড়ে যেতে পারে। জেল থেকে প্যারোলে মুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ খালিস্তানি অমৃতপাল। কাশ্মীরি জঙ্গি রশিদের এবারের লোকসভা নির্বাচনে বিহারে 4টি আসন জিতেছে আরজেডি। উল্লেখ্য, বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক লালুর দল। ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে বিহারে লড়েছে আরজেডি। অনেকের মতে আরজেডিও আশানুরূপ ফল করতে পারেনি। লালুপুত্র তেজশ্রী যাদব জানান, ভোটে দলের পারফরমেন্স পর্যালোচনা করা হয়েছে। আগামী দিনে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন তিনি। হঠাৎ কেন দেশ ছাড়লেন আহমেদিনেজাদ? ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের দিন শুক্রবার হঠাৎই দেশ ত্যাগ করেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। গত মে মাসে ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর ইরানে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন আহমেদিনেজাদ, কিন্তু দেশটির গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন আদায় করতে ব্যর্থ হন তিনি। টানা 2 বার ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ। সাধারণ চলন বলন, কিন্তু দেশের নীতির প্রশ্নে অবিচল আহমেদিনেজাদ খুব দ্রুতই জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার বিরোধের কারণে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেনি আহমেদিনেজাদ। রাইসের মৃত্যুর পর এবারও প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পেয়েছিলেন তিনি, তবে এবারও আশার গুড়ে বালি। গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে 5 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও সুস্পষ্ট বিজয় পায়নি কেউই। তাই দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে শুক্রবার মুখোমুখি হয়েছে কট্টরপন্থী সাইদ জলিল এবং সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। এই নির্বাচন চলমান থাকা অবস্থাতেই এবার ইরান ছেড়েছেন আহমেদিনেজাদ। 2 প্রেসিডেন্ট প্রার্থীর কারোর প্রতি সমর্থন দেননি আহমেদিনেজাদ। সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমনটাই জানানো হয়েছে। তবে ওই অ্যাকাউন্ট থেকে এটাও জানানো হয়নি যে আহমেদিনেজাদ ভোট দিবেন কিনা। স্থানীয় সংবাদ মাধ্যম রাউদাত 24-এর বরাত দিয়ে লন্ডন ভিত্তিক ফার্সি ভাষার নিউজ চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশ ছেড়েছেন আহমেদিনেজাদ। তারা বলছে, 4 দিনের সফরে তুরস্কে গেছেন সাবেক এই প্রেসিডেন্ট। ক্ষমতাসীন এলিটদের বিরুদ্ধে 2018 সাল থেকে চড়া গলায় সমালোচনা করে যাচ্ছেন। 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাইলেও গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা আটকে দেয়। এরপর থেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন আহমেদিনেজাদ। এবারও গার্ডিয়ান কাউন্সিল খড়গ নেমে আসে তার উপর। সেই নির্বাচনে দাঁড়াতেই পারেননি আহমেদিনেজাদ। এদিকে তেহরান প্রদেশের 2টি ছোট শহরে নির্বাচনের দিন সকাল সকাল ভোট দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জলিলি। প্রথম দফা নির্বাচনে পেজেশকিয়ান কট্টরপন্থী জলিলির চেয়ে কয়েক লাখ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তবে কোনো প্রার্থী প্রয়োজনে 50% ভোট না পায় দ্বিতীয় দফা নির্বাচনে গড়ায়। মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় জয় পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ফলে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। গতকাল অনুষ্ঠিত ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়েছেন তিনি। পেজেশকিয়ান পেয়েছেন 1,63,84,403 ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলির প্রাপ্ত ভোট সংখ্যা 1,35,38,179টি। 28 জন প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। সেবার পেজেশকিয়ান 42.5% এবং জালিলি 38.7% ভোট পেয়েছিলেন। এ কারণে শুক্রবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। মাসুদ পেজেশকিয়ানের জন্ম 1954 সালে। তিনি একজন হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডাক্তার। তাবরিজ অঞ্চল থেকে 5 বার নির্বাচিত এই সংসদ সদস্য 2001 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ইরানের 10ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন তিনি। গত মে মাসে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হলে সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় দেশটিতে। দুর্ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টার মৃত্যু। গাড়ির দুর্ঘটনায় মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লুনা আল শিবল। গাড়ির দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শুক্রবার তার মৃত্যু হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরাবিয়ার। প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে,
সিরিয়ান আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা লুনা আল শিবল গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে শুক্রবার মারা গেছেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এতে আরও বলা হয়, তিনি গত কয়েক বছর ধরে প্রেসিডেন্ট আল আসাদের রাজনৈতিক ও মিডিয়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর তিনি প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর লুনা আল শিবন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন। ৪৮ বছর বয়সী ওই নারী কাতারের জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরায় সাংবাদিকতা ছেড়ে বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগদান করেন। তিনি এমন সময় আসাদ সরকারের উপদেষ্টা নিযুক্ত হন যখন ২০১১ সালে রাজধানী দামেস্কে শান্তিকামী বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন শুরু হয়, যা পরবর্তীতে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। পরবর্তীতে তিনি তার যোগাযোগের দক্ষতার মাধ্যমে আসাদ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়া সহ বিদেশ সফরেও যেতেন।